নমস্কার, আমি চৈতি। আজকে আপনাদের শোনাব ভূতের গল্প বীরনগরের ফটক। মেডিকেল ইমার্জেন্সি ওয়ার্ডের অফিস ঘরে আমরা কজন ছাত্র বসে আছি। দুর্যোগের রাত্রি, বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টির বিরাম নেই। শুধু কি বৃষ্টি, ঝড়ও বইছে সনসন করে। ঝড়ের দাপটে জানালার কপাটগুলো বারবার আছড়ে পড়ছে দুম দাম শব্দে। ডিউটিতে এসেছি রাত 9টায়। 12টা বাজতে চলল, কেসের নামগন্ধ নেই। হঠাৎ বাইরে মোটরের আওয়াজ শোনা গেল। এতক্ষণ দুলাল এক মনে একখানা ইংরেজি নোবেল পড়ছিল। আওয়াজটা শুনেই বইখানা টেবিলের উপর কাত করে রেখে বিরক্তির সুরে বললে, গল্পটা বেশ জমেছিল, সব মাটি করে দিল। কেস এসে পড়েছে, এন্ট্রি করতে হবে। দুলালের কথা শেষ হতে না হতেই দুজন কুলি স্ট্রেচারে করে একজন আহত লোককে নিয়ে হাজির হলো। লোকটা মোটর চাপা পড়েছে, চোট খুব সাংঘাতিক। কেসটা খাতায় এন্ট্রি করে RMOকে একটা খবর দেওয়া হলো। কুলিরা আহত লোকটাকে নিয়ে গেল ওয়ার্ডের মধ্যে। কলমটা দোয়ারদানির উপর রেখে দুলাল বললে, লোকটার পাঁজরায় চোট লেগেছে, হাড় কখানা আর আস্ত নেই। লোকটার বাঁচবার আশা খুব কম, হয়তো রাত্রের মধ্যেই মারা পড়বে, মন্তব্য করল নন্দ। নির্মল হঠাৎ প্রশ্ন করে বসল, আচ্ছা, অপঘাতে যারা মরে তাদের পরিণাম কি? অবিনাশ চট করে জবাব দিলে, তারা মরে ভূত হয়। ভূত হয়? ভূত তোমরা বিশ্বাস করো? ব্যঙ্গের সুরে বললে নন্দ। করি বই কি, স্বচক্ষে যখন দেখেছি তখন অবিশ্বাস কিসের? গভীর মুখে জবাব দিলে অবিনাশ। স্বচক্ষে দেখেছ? বলো কি? কৃত্রিম বিস্ময়ের সুরে দুলাল বললে, তোমরা বিশ্বাস করো আর নাই করো, ভূত আমি একবার স্বচক্ষে দেখেছি। ব্যাপারটা যদি শুনতে চাও তো বলি। নির্মল সোৎসাহে বলে উঠল, বলো অবিনাশ দা, বলো। অবিনাশ বলতে শুরু করলো, তখন আমি 3rd ইয়ারের ছাত্র। মামা লিখলেন কৃষ্ণনগরে বেড়াতে আসবার জন্য। তোমরা জানো বেড়ানোর শখ আমার খুব বেশি। চিঠি পেয়ে কৃষ্ণনগর রওনা হলুম। মামা ছিলেন ওখানকার হাসপাতালের ডাক্তার। দিনের বেলা হাসপাতালেই তিনি থাকতেন। বাড়িতে শুধু রাঁধুনি, বামুন আর চাকর। একা একা ভালো লাগতো না আমার। দুপুরবেলা বেরিয়ে পড়তুম ঘুরতে। একদিন বিকেলবেলা ঘুরতে ঘুরতে শহর ছাড়িয়ে এক পাড়া গাঁয়ে এসে পড়েছি। সেখানে লোকের বস্তি খুব কম, রাস্তাঘাট সংকীর্ণ। গ্রামের প্রান্তে জঙ্গল, জঙ্গলের দিকে দিনের বেলাতেও লোকে চলে না। কি খেয়াল হলো, জঙ্গলের ভিতরে ঢুকে একটা উঁচু ঢিবির উপর গিয়ে বসলুম। চতুর্দিকে গাছপালা, এরই মধ্যে ঝিঝির ডাক শুরু হয়েছে। আনমনে বসে দেখছি, হঠাৎ নজর পড়ল কিছু দূরে প্রকাণ্ড একটা কোঠা বাড়ির উপর। এই জঙ্গলের মধ্যে মানুষ যে বাস করতে পারে এ আমার ধারণাই ছিল না। নিশ্চয়ই ওটা পোড়ো বাড়ি। এককালে ওই বাড়ি হয়তো কোনো ধনীর প্রমোদ ভবন ছিল, আজ পরিত্যক্ত। তখনও সন্ধে হতে অনেক দেরি। ঢিবির উপর থেকে উঠে বাড়িটার দিকে হাঁটতে শুরু করলুম। মিনিট 5-7 হাঁটবার পর বাড়িটার ফটকের কাছে এসে পৌঁছলুম। ফটক বন্ধ। ফটকের সামনের অজস্র কাঁটা গাছ ঠেলে ফটকের দিকে 2-1 পা এগিয়েছি। এমন সময় হঠাৎ কে পেছন থেকে বললে, ওদিকে যাচ্ছেন মিছে, ফটক তো খুলতে পারবে না। আশ্চর্য! পিছন ফিরে তাকাতেই দেখি ফতুয়া গায়ে একজন বেঁটে লোক আমার কাছে দাঁড়িয়ে। লোকটার বয়স বেশি নয়,
30-এর কাছাকাছি। পোশাক দেখে মনে হয় জমিদার বাড়ির সরকার। তুমি এখানে থাকো? জিজ্ঞাসা করলুম লোকটাকে। আগে হ্যাঁ, এ বাড়ির তদারকের ভার আমার উপর। ওপাশে একখানা চালা ঘর আছে, সেখানেই আমি থাকি। আপনি যদি বাড়িটা দেখতে চান তাহলে খিড়কির বাগান দিয়ে ঢুকতে হবে। ফটক খুলতে চেষ্টা করা বৃথা। অনেক কাল ওটা বন্ধ রয়েছে, আর হয়তো বন্ধই থাকবে। বাড়িটা জীর্ণ হয়েছে বটে, কিন্তু আজও ওর কারুকার্য একেবারে নিশ্চিহ্ন হয়নি। ভিতরটা দেখতে ইচ্ছে হলো, তাই লোকটির পিছু পিছু চললুম। অনেকটা পথ ঘুরে খিড়কির বাগানে এসে পৌঁছলুম। বাগানে ঢুকে সঙ্গীটিকে বললুম, সদরের পথটা খোলা রাখা দরকার। এতটা পথ ঘুরে খিড়কি দিয়ে যদি আসা যাওয়া করতে হয় তবে তো অসুবিধেরই অন্ত নেই। লোকটি মৃদু হেসে বললে, অসুবিধে হবে কার? এখানে আসে কে? মালিকেরা বহুকাল এ বাড়ি ত্যাগ করেছেন, আর গায়ের লোক ভুলেও এদিকে আসে না। কথা কইতে কইতে আমরা বাড়িটার কাছাকাছি এসে পড়লুম। প্রকাণ্ড 3 মহল বাড়ি, দরজা জানালা সব বন্ধ। বাড়ির বাঁধানো চত্বরে বসে জিজ্ঞাসা করলুম, এ বাড়ির সম্বন্ধে কোনো কানাঘুষো আছে বুঝি? আগে হ্যাঁ, সেই জন্যই তো গায়ের লোক এদিকে আসতে ভরসা পায় না। পুরনো পরিত্যক্ত বাড়ির সম্বন্ধে এদেশে প্রায়ই এরকম ঘটনা হয়, তাই আশ্চর্য না হয়ে প্রশ্ন করলুম, বাড়ির মালিকেরা এখন কোথায়? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটু ভেবে নিয়ে বললে, তবে শুনুন, এ বাড়ির মালিক ছিলেন বীরনগরের চৌধুরীরা। এককালে চৌধুরীদের যথেষ্ট অর্থ ও প্রতিপত্তি ছিল, তবে জমিদার হলে যা হয়, স্বভাব ওদের মোটেই ভালো ছিল না। কত পাপ ও অন্যায় যে এখানে অনুষ্ঠিত হয়েছে তা বলে শেষ করা যায় না। আপনি গায়ে একটু ঘুরলেই এ বাড়ির অনেক কথাই হয়তো শুনতে পাবেন। আমি অবশ্য একটা ঘটনা জানি, আর সেইটাই আপনাকে বলতে পারি। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 36 বছর আগে। তখন ও বাড়ির কর্তা দেবনারায়ণ চৌধুরী। দেবনারায়ণ বাবু তার পূর্বপুরুষদের মতো অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। যে সময়কার কথা বলছি তখন দেবনারায়ণ বাবু বৃদ্ধ, বয়স 60-এর উপর। স্ত্রী বহুদিন গত হয়েছেন। একমাত্র পুত্র অনিমেষ কলকাতায় কলেজে পড়ে। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া দেবনারায়ণ বাবু পছন্দ করতেন না। সবারই অভাব, কে কখন কি চেয়ে বসে তা বলা যায় না। কিন্তু দেবনারায়ণ বাবুর অনিচ্ছা সত্ত্বেও তার 2 ভাগ্নে মাঝে মধ্যে এসে থাকত। তারা দুজনেই ছিল 1 নম্বরের শয়তান ও অপদার্থ। কাজকর্ম বলতে লোক ঠকিয়ে খাওয়া। সে বছর দেবনারায়ণ বাবু হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। যে ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন তিনি অনিমেষকে খবর পাঠাতে বললেন। কলকাতায় চিঠি গেল। উত্তরে অনিমেষ জানালে 2-4 দিনের মধ্যেই সে হাজিরা হবে। অনিমেষ পৌঁছাবার আগেই দেবনারায়ণ বাবু বড় ভাগ্নে শঙ্কর একদিন তার চাকরকে সঙ্গে করে এখানে এসে উপস্থিত। সে এসে বললে, মামার অসুখ শুনেই সে এসেছে, আর যতদিন না অনিমেষ আসছে ততদিন সে থাকবে এখানে। কথাটা শুনে দেবনারায়ণবাবু খুশি হলেন না, কিন্তু তখন তিনি অসুস্থ, আপত্তিই বা করেন কি করে। শঙ্কর মামার ইচ্ছার বিরুদ্ধে এখানে রইল, আর অত্যন্ত আগ্রহের সঙ্গে মামার পরিচর্যা শুরু করলো। পরের দিন সকালে দেবনারায়ণবাবুর অসুখ হঠাৎ বেড়ে গেল। জ্বরের ঘোরে তিনি প্রলাপ বকতে লাগলেন। শঙ্কর সারাদিন রোগীর শয্যার পাশে বসে রইল, আর মাঝে মাঝে চাকরের সঙ্গে ফিসফিস করে কী সব পরামর্শ করতে লাগলো। সন্ধ্যের দিকে রোগীর চেতন ফিরে এলো। চিত হয়ে শুয়ে চারদিক তিনি তাকাতে লাগলেন।
পরে ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলেন, অনিমেষ আজই আসবে তো? আগে হ্যাঁ, এইমাত্র তার টেলিগ্রাম এসেছে, রাত 12টায় এসে পৌঁছবে। স্টেশনে মোটর পাঠিয়ে দিও। সে আগে, কিন্তু আপনার ড্রাইভার অসুস্থ, ভাবছি বনমালীকে পাঠাবো। শঙ্কর তার চাকরকে দেখিয়ে দিলে। বৃদ্ধ কোনো জবাব দিলেন না, চুপ করে শুয়ে রইলেন। হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখি, এ বাড়ির ফটক যা আপনি বন্ধ দেখলেন আর যা কোনোদিনই হয়তো খুলবে না, তা আগে দিন রাতই খোলা থাকতো। তবে যখনই বাড়ির কোনো কর্তা মারা যেতেন, অমনি দরজাটা বন্ধ হতো আপনা থেকে। কেন তা আমি অবশ্য বলতে পারবো না। এরকম ব্যাপার আগেও অনেক শুনেছি। জগতে অনেক কিছু ঘটে যা ঠিক বুদ্ধি দিয়ে বিচার করা যায় না, মন্তব্য করলুম আমি। লোকটি কথা শুনে যেন খুশি হলো। একটু থেকে সে আবার বলতে শুরু করলো, সেই রাত্রে আবার দেবনারায়ণবাবুর অবস্থা খারাপের দিকে গেল। তিনি বিছানায় ছটপট করতে লাগলেন। 11টার সময় বনমালী মোটর নিয়ে স্টেশনের দিকে গেল। রোগীর ঘরে তখন শঙ্কর ছাড়া আর কেউ নেই। চাকর বাকরেরা শুয়ে পড়েছে। ছেলের আসার প্রতীক্ষায় দেবনারায়ণবাবু কান খাড়া করে আছেন। শঙ্কর অধীরভাবে জানালার দিকে তাকাচ্ছে আর মাঝে মাঝে কান খাড়া করে শুনছে। মোটর যখন গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে আসছে, তখন তার হেডলাইটের আলো দেবনারায়ণবাবুর ঘরের জানালার সার্সিতে এসে পড়ল। শঙ্কর তাড়াতাড়ি উঠে বৃদ্ধের গলাটা দুহাতে চেপে ধরল। মোটরের আলো সার্সির কাছে যত তীব্র হয়ে ওঠে, তার হাতের চাপও ততই বাড়তে থাকে। বৃদ্ধের দেহ ক্রমেই নিথর হয়ে আসে। প্রচণ্ড শব্দে লোহার ফটক বন্ধ হলো। লোকটা বলল, পরদিন কর্তাকে এ বাড়িরই একটা ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, গলায় 10 আঙুলের ছাপ। বনমালী ব্রেক কষে গাড়ি থামাতে গেল, কিন্তু ফটকের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি উল্টে একই সঙ্গে অনিমেষ আর বনমালী দুজনেই মারা পড়ল। লোকটি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, দেবনারায়ণবাবুর ভাগ্নেই সম্পত্তি পেল, কিন্তু সেও মারা গেল মাস কতক পরে। পাপের সম্পত্তি আর ভোগ করা হলো না। কিন্তু সে যে দেবনারায়ণবাবুকে হত্যা করেছিল, একথা তুমি জানলে কি করে? জিজ্ঞাসা করলুম আমি। আমি কি করে জানলুম? লোকটি অদ্ভুতভাবে হেসে উঠল। সম্পত্তির কিছু আমারও পাওয়ার কথা ছিল, কম নয়, তখনকার দিনের 1010 টাকা। জেনে শুনেই তাই এই বিপদের মুখে পা বাড়িয়েছিলুম। কিন্তু আমার অদৃষ্ট মন্দ। ভেবেছিলুম অনিমেষ মরবে, কিন্তু কোনো রকমে আমি বেঁচে যাব। তার হলো না। কিন্তু এত কিছু তুমি জানলে কি করে? জিজ্ঞাসু দৃষ্টিতে আমি লোকটির মুখের পানে তাকাতেই সে অতি বিনীতভাবে বললে, আগে আমি বনমালী। দিনের আলো তখনও একেবারে মিলিয়ে যায়নি। বেশ লক্ষ্য করলুম, আমার কাছ থেকে 2-4 পা এগিয়েই লোকটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। অবিনাশ গল্প থামিয়ে চুপ করতেই দুলাল গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বললে, তোমার বাহাদুরি আছে অবিনাশ, গল্পটা জমিয়েছিলে চমৎকার। ডাক্তারি ছেড়ে তুমি বরং গল্প লেখা শুরু করো। গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন এরকম গল্প শোনার জন্য। ধন্যবাদ।